বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। আজ শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা। এইচটি ইমামের ছেলের বাসা সন্দেহে তার সাবেক স্ত্রীর গুলশানের ফ্ল্যাটে বিক্ষুব্ধ জনতার তল্লাশি। অবৈধ অর্থের খোঁজে তছনছ সরঞ্জাম, লুটপাটের অভিযোগ। নিষেধাজ্ঞা আর হাইকোর্টের রুলের মধ্যে বেবিচকের প্রধান প্রকৌশলীকে চুক্তিভিত্তিক নিয়োগের গুঞ্জন। সুযোগ নেই বলছে দুদক। অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। গ্যাস অনিশ্চয়তা আসবে যে কোনো গ্যারান্টি নেই। গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রাত 9টায় আছে তাও নিবে আর জল। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। রমজানের শুরুতে রাজধানীতে তীব্র গ্যাস সংকট। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা, চাপ কম ফিলিং স্টেশনও। চাহিদার বিপরীতে ঘাটতি 400 মিলিয়ন ঘনফুট। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। জেনেভায় আজ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন তুলে ধরা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রতিবেদনটি উপস্থাপন করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশের জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হবে। এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভলকার তুর্কের প্রত্যাশা, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে। উপদেষ্টা পরিষদে যুক্ত হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। আজ তার শপথ নেয়ার কথা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিক্ষা উপদেষ্টা হিসেবে সিআর আবরারের দায়িত্ব পালনের সম্ভাবনা আছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সিআর আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিতে দেখবেন। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, সকাল 11টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার অর্থাৎ চৌধুরী রফিকুল আবরারকে উপদেষ্টা হিসেবে শপথ দেবেন। আর যেটা আসলে আমরা খবরেই জানতে পেরেছি যে তিনি গতকালকেই আমাদেরকে প্রেস সচিব জানিয়েছেন যে তিনি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে পারেন। কারণ ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি হচ্ছেন যে পরিকল্পনা এবং শিক্ষা একসঙ্গে দুটো দেখছিলেন, তার জন্য চাপ হচ্ছিল, তিনি সেটা জানিয়েছেন। যে কারণে নতুন করে সরকারের এই সিদ্ধান্ত। এখন উপদেষ্টা পরিষদের পরিধি কিন্তু বাড়ছে। আমরা যতটুকু জানি যে 11টার সময় এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন অন্যান্য উপদেষ্টারা, অর্থাৎ উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা এখানে এসে উপস্থিত হবেন। পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই শপথ অনুষ্ঠানে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি একটি জোর সম্ভাবনা বলা যায়। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকি যে উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন তারাও এখানে থাকবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে অতিথিরা তারা এখন আসছেন এবং তাদেরকে আসলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত আমরা কেউ এসেছেন এমন দেখিনি। আমরা যে কোনো উপদেষ্টাকে দেখি নাই এখন পর্যন্ত আসতে। অর্থাৎ 11টার সময় এখানে যে শপথ অনুষ্ঠানটি হবে সেখানে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সিআর আবরার সম্পর্কে গতকালকেই আসলে আমাদেরকে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিছুটা আভাস দিয়েছেন যে তিনি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, একই সঙ্গে তিনি ইংল্যান্ডের সাসেক্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রি এবং পিএইচডি করেছেন তিনি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে তিনি বাংলাদেশে শিক্ষকতার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবেও সিআর আবরার পরিচিত। তার অসংখ্য লেখালেখি রয়েছে মানবাধিকার ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে আটকে পড়া যে পাকিস্তানি তাদেরকে নিয়েও তার লেখা আছে এবং তিনি নানা সময় আসলে এই বিষয়গুলো যৌক্তিক সমাধানের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই সিআর আবরার আসলে
আসলে চৌধুরী রফিকুল আবরার, তিনি নতুন উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসাবে তিনি আসছেন এবং ওয়াহিদুদ্দিন মাহমুদের দায়িত্ব কিছুটা কমবে, অর্থাৎ তারা দুজন মিলে ভাগাভাগি করে এখন পরিকল্পনা এবং শিক্ষা দেখবেন, তেমনটি আসলে আভাস দেওয়া হয়েছে। গতকালকে আসলে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আমাদেরকে জানিয়েছেন সিআর আবরার একজন দক্ষ এবং তিনি একজন শিক্ষানুরাগী, তিনি দায়িত্ব নিলে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তিনি আশানুরূপ সফলতা তিনি প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য উপদেষ্টা অথবা অন্য উপদেষ্টারা কেউ এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। 11টায় শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের বাসার সন্দেহে তার সাবেক স্ত্রীর গুলশানের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বাসাটিতে অবৈধ অর্থ থাকার খবরে তছনছ করে সব সরঞ্জাম লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন গৃহকর্মীরা। ঘটনার এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। মঙ্গলবার রাত 11টার দিকে গুলশান 2-এর 81 নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে মিছিল নিয়ে যায় একদল লোক। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে গিয়ে মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা। আমরা দেখতেছি যে অনেকগুলো প্রায় 50 জন লোকের মতো হইবে পোলাপান এই ভিতরে ঢুকে গেছে গেট ঠেললে। কালকেও আসছিল, কালকে ঢুকতে পারে না, কালকে গেট বন্ধ আছিল, কালকে 10টা থেকে রাত 2টা পর্যন্ত আছিল। সিকিউরিটি গার্ডকে বলছিল যে গেট খোলার জন্য, উনি খোলে নাই। পরে একজন গেট টপ করে ঢুকছে, ঢুকে পরে উপরে চলে গেছে। পরে ভবনের 5 তলার বাসায় ঢুকে তছনছ করেন আলমারি, ওয়ার্ড্রপ, লাগেজ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। রাত 12টার দিকে ঘটনাস্থলে যায় গুলশান থানা পুলিশ। কিছুক্ষণ পর আসে সেনাবাহিনী। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের অবৈধ অর্থ রাখা আছে জেনে এসেছেন তারা। এখানে আমরা এভিডেন্স খুঁজতেছি, এখানে কার সাথে লিংক আছে না আছে। আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন জান। আমরা এখানে যেই সূত্র খবর পেয়েছি যে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে। বাড়ির গৃহকর্মী জানান, বাসাটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর। প্রায় 2 যুগ আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 24 বছর আগে স্যার এই বাচ্চা নিয়ে আমেরিকা গেছি গা। সাহেব 2014 সালে অবস্থা ভালো না, 2014 সাহেব মারা গেছে। আয়ার দরজাটা ভাঙ্গিয়া সব লুটমাট করে লয়ে গেছে। আধা ঘন্টা ধরে দরজাটা লাইতে ভাঙতেছে। তখন কি করুন, বাইরে আমি সব খুলে লাইতেছে। পরে কি লাইতে বাইরে সব দরজা আমরা কিচিনি দিয়ে গেছি। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে ঘটনাস্থল ত্যাগ করে তল্লাশি চালানো বিক্ষুব্ধ জনতা। এ সময় তাদের কেউ কেউ নিজেদের সাধারণ জনগণ বলে পরিচয় দেন। গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পরে চলে যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দুদকের 4 মামলার আসামি হাবিবুর রহমানকে ফের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগের গুঞ্জন উঠেছে। অথচ প্রায় 900 কোটি টাকা আত্মসাতের মামলা, দেশ থেকে নিষেধাজ্ঞা, এমনকি বিভাগীয় ব্যবস্থা নিতেও রুল জারি করেছেন উচ্চ আদালত। এ ধরনের আসামির পদোন্নতি নৈতিকতা বিরোধী দাবি করে দুদক বলছে, তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিমানবন্দরগুলোতে উন্নয়নের নামে শত শত কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের তথ্য দুর্নীতি দমন কমিশনের নথিতে উঠে আসে। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। লুটপাটের অন্যতম হোতা শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের সঙ্গে প্রত্যেক মামলায় আসামির তালিকায় ছিলেন বর্তমান বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। তথ্য বলছে, পট পরিবর্তনের পর গেল নভেম্বরে হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয় কর্তৃপক্ষ। যদিও তখন দুদক তার বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য সরবরাহ করেছিল, তবে হাবিবকেই বেছে নিয়েছিল বেবিচক। এবার যখন চাকরির মেয়াদ শেষে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের গুঞ্জন চলছে, তখন দুদকের 4 মামলার অন্যতম আসামি হাবিবুর রহমান। যদিও কর্তৃপক্ষের রয়েছে ভিন্ন ব্যাখ্যা। আসলে জানি না, ওই কমিটিতে তো আমি নাই, ওইটা বেবিচকের চেয়ারম্যানই চেয়ার করে। হ্যাঁ, আপনি তো ওনার সাথে কথা বলেন। তদন্ত করে উনি দোষী সাব্যস্ত হয় বা ওনাকে বিচারে আনে, তখন আমরা যদি অফিসিয়াল প্রসেস যেটা আছে, যদি ওনার কেসটা চার্জশিট হয়ে যায়, চার্জশিটটা যদি কোর্ট গ্রহণ করে,
তাহলে উনি অটোমেটিক্যালি অফিসিয়াল প্রসিজারে সাসপেনশনে চলে যাবেন। আর তা যদি না হয়, যতক্ষণ পর্যন্ত কোর্টে কেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপরাধী না। দুদক বলছে, দুর্নীতির মামলার আসামির চুক্তিভিত্তিক পদোন্নতির বিষয়ে জানলে ব্যবস্থা নিতে সুপারিশ করবে তারা। যদি সেখানে এই ধরনের কিছু থেকে থাকে, মামলা থেকে থাকে, আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ব্যক্তির বা বিষয়টা আমরা অবহিত করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। সুতরাং এখানে এই ধরনের পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ। গেল 23শে ফেব্রুয়ারি হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রুল জারি করে হাইকোর্ট। ইতোমধ্যে দুদকের মামলায় তার দেশ থেকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরু থেকে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের ভরসা ইলেকট্রিক সিলিন্ডার কিংবা মাটির চুলা। শুধু আবাসিকেই নয়, ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ কম। বেশিরভাগ স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। তিতাস বলছে, প্রয়োজনের চেয়ে প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম থাকায় দেখা দিয়েছে সংকট। তাসমিয়া নিশাত মিমের প্রতিবেদন। ইফতার বানানোর তোড়জোড় থাকলেও বাদ সেধেছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর কাঁঠাল বাগানের এই গৃহবধূ তাই রান্না করেন ঘরে তৈরি চুলার সাহায্যে। বললেন, বেশিরভাগ সময় ভুগতে হলেও রোজা এলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। গ্যাস অনিশ্চয়তা, আসবে যে কোনো গ্যারান্টি নেই। সবাই এইভাবেই লাকড়ি দিয়ে অনেক কষ্ট করে রান্নাবাড়ি করে। রোজা রেখে মানুষ যদি এরকম রান্নাবাড়ির জন্য এত অনিশ্চয়তায় ভুগে, তাহলে তো অনেক সমস্যা। শুধু এই গৃহিণী নন, তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রাজধানীর কাঁঠাল বাগান, কলা বাগান, হাতিরপুল, সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দারা। বাধ্য হয়েই রান্না করতে হচ্ছে ইলেকট্রিক সিলিন্ডার কিংবা লাকড়ির চুলায়। এতে একদিকে জ্বালানির খরচ যেমন বেড়েছে, তেমনি গ্যাস না পেলেও তিতাসকে গুনতে হচ্ছে বিল। রাত 12টার পরে আসে, আর হয়তো ভোর 4টা-5টা পর্যন্ত থাকে, তারপরে আবার চলে যায়। মাস শেষে গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। রোজার আগে রাত 3টার সময়টা পাক করা লাগে, দিনের বেলা কোনো গ্যাস থাকে না। 8টা থেকে কোনো গ্যাস থাকে না, রাত 9টায় আছে, তাও নিবে আর জ্বলে, নিবে আর জ্বলে। রান্নাবাড়ি বন্ধ, সব কিছুই বন্ধ। বই ইফতারি টাইম ইফতারি করে খাওয়া যায় না, সব অনেক দিকে অনেক সমস্যা। এদিকে রমজানের শুরুতেই রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাস সংকট। গাড়িগুলোর এই সারি রাজধানীর মগবাজার পাম্প স্টেশনে। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক ও মালিকরা। ভোগান্তি তো আছে, সিরিয়াল প্রচুর সিরিয়াল হয়, লাইনে গ্যাস কম, পাবলিকে গ্যাস পাইতেছে না। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। যদি প্রেশারটা ভালো পাওয়া যায় তাহলে অতক্ষণ টাইম লাগে না। তিতাস বলছে, চাহিদার তুলনায় প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাস কম থাকায় গ্যাসের এ সংকট। তবে অচিরেই সমস্যার সমাধান হবে বলে দাবি তাদের। পেট্রোনালাকে আসলে আমাদের জন্য প্রতিদিন 1960 মিলিয়ন গ্যাস আমরা চাচ্ছিলাম আমাদের কাছে, যে আমাদের মোটামুটি স্বাভাবিক রাখার জন্য। আমরা এখন আসলে পাচ্ছি অনেক কম। গতকাল আমরা পেয়েছি 1500-র কাছাকাছি। গত 3-4 দিনে যে সমস্যাটা ছিল, চাচ্ছে আরেকটু ভালো গ্যাস পাওয়া যাবে রমজান মাসে ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি রাজধানীবাসীর। চলতি বছর শীতের পুরোটা সময় ছিল গ্যাস সংকট। এ পটভূমিতে মার্চের শুরুতে শুরু হয়েছে রমজান মাস। গ্যাস নিয়ে এ মাসে ভোগান্তি যেন না পোহাতে হয়, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কার্যকর ও টেকসই পদক্ষেপ নেবে, এমনটি প্রত্যাশা নগরবাসীর। তাসমিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পানগাঁও কন্টেইনার টার্মিনাল কার্যকর করতে অবশেষে নির্ধারিত ভাড়া প্রথা তুলে দিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন থেকে মেইন লাইন অপারেটর এবং ভ্যাসেল মালিক নিজেরাই দর নির্ধারণ করে নৌপথে কন্টেইনার পরিবহন করতে পারবেন। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি না কমালে বন্দরের এমন পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা ব্যবহারকারীদের। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কন্টেনার পরিবহনের চাপ কমাতে 2013 সাল থেকে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে নৌপথে কন্টেনার পরিবহন। দীর্ঘ সময় পেরিয়ে গেল, নানা জটিলতায় সরকারের এই টার্মিনাল ব্যবসায়িকভাবে সফল হতে পারছিল না। 20 ফুট সাইজ কন্টেনারের ভাড়া 148 মার্কিন ডলার এবং 40 ফুট সাইজের জন্য 445 মার্কিন ডলার নির্ধারণ করে দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। অতিরিক্ত ভাড়ার কারণে নৌপথে কন্টেনার পরিবহন কমছে বলে অভিযোগ আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পানগাঁওয়ের যে আগে একটা ফিক্সড ভাড়া ছিল, সেই ফিক্সড ভাড়াটা এখন উইথড্র করা হয়েছে। এখন এমএলও এবং যে পানগাঁওগামী যে শিপ ওনার, এদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে এই ভাড়াটা নির্ধারণ হবে।
তাহলে এই পানগাঁও রুটটা আগের তুলনায় অনেক বেশি ভাইব্রেন্ট হবে। 2017-18 অর্থ বছরে 20,000 কন্টেনার পরিবহন হলো। 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,000 কন্টেনার পরিবহন হয় চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে। কিন্তু কাস্টমসের কড়াকড়ি সহ নানামুখী জটিলতার মুখে পড়ে 2023-24 অর্থ বছরে কন্টেনার পরিবহন 10,000-এ নেমে আসে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক কন্টেনারের 94% ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করে সড়ক পথে, রেলপথে 4%। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথ। নৌপথে কন্টেনার আনা নেওয়া করা হয় মাত্র 1%। সেখানেও রয়ে গেছে নানা জটিলতা। চট্টগ্রাম বন্দর ঢাকার পানগাঁও রুটে কন্টেনার পরিবহনের জন্য 12টি প্রতিষ্ঠানের 21টি জাহাজকে অনুমতি দেওয়া হলো। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানের 5টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। কাস্টম জটিলতা হলো ব্যবসায়ীরা যে সুযোগ সুবিধাগুলো আগে থেকে পেত, সেই সুযোগ সুবিধাগুলো যদি তারা ভোগ করতে না পারে, যেমন কিছু ফ্রি টাইমস থাকে, এই ফ্রি টাইমগুলো যদি তাদের ব্যবসায়ের উপরে প্রভাব ফেলে, তখন তারা একটু কষ্টে দুর্ভোগে পতিত হয়। পানগাঁও কন্টেনার টার্মিনালের ভাড়াপত্র পরিবর্তন করে জারি করা সার্কুলার ইতিমধ্যে বিদেশি মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। বন্দরের নতুন সিদ্ধান্তে মেইন লাইন অপারেটর এবং ভেসাল ওনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ল। গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বিশেষ করে ইন্স্যুরেন্সের পাশাপাশি দুর্ঘটনা কবলিত জাহাজ দ্রুত উদ্ধারকারী জাহাজের ব্যবস্থা করা হলে এই রুটে আগ্রহ বাড়বে বলে মত তাদের। এই যে ওপেন করে দেওয়াটা, এটার দ্বারা কিন্তু একটা পজিটিভ একটা, যেটা আমি অলরেডি আমাদের সবার থেকে আমরা যে আশাটা পাচ্ছি, এবং আমরা এই মেসেজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব প্রিন্সিপালের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সো এটা একটা ভালো কিছু একটা আমরা আশা করছি। ঢাকার কেরানীগঞ্জে 64 একর জায়গার উপর 154 কোটি টাকা খরচ করে 2013 সালে তৈরি করা হয়েছিল এই পানগাঁও কন্টেনার টার্মিনাল। বছরে অন্তত 2 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে এই টার্মিনালের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষদের স্বস্তি দিতে বগুড়ায় আজ থেকে শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের খোকন পার্ক এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে বগুড়ায় আজকে থেকে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। আজকে থেকে বগুড়া শহরের 5টি পয়েন্ট শুরু হয়েছে টিসিবির যে পণ্য বিতরণ। ইতিমধ্যেই সাধারণ মানুষদের মাঝে সেই পণ্যগুলো কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। মূলত রমজানের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর প্রয়োজন হয়, মসুরের ডাল, সয়াবিন তেল, চিনি এবং সোলার একটি প্যাকেজ কিন্তু টিসিবির পণ্য হিসাবে বিক্রি করা হচ্ছে 450 টাকা দামে। বিশেষ করে সয়াবিন তেল, যার সংকট দেখা দিয়েছে বাজারে, সেই সয়াবিন তেল প্রতি লিটার বাজারে, যেখানে সাধারণ বাজারে 179 থেকে 180 টাকায় পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু টিসিবি 2 লিটার তেল কিন্তু 100 টাকা প্রতি লিটারে কিন্তু 200 টাকা করে বিক্রি করছে। এবং টিসিবি কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে, আজকে থেকে শুরু করে 28 মার্চ পর্যন্ত পুরো শহর জুড়ে বেশ কয়েকটি পয়েন্টে তারা কিন্তু তাদের যে এই টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম সেটি চলমান রাখবেন। এবং প্রতিদিন প্রায় 2000 ভোক্তা কিন্তু আসলে এই যেই টিসিবির পণ্যগুলো রয়েছে সেগুলোর সুবিধা ভোগ করতে পারবেন। আমরা দেখেছি যে সকাল থেকেই সাধারণ মানুষ কিন্তু এই নিত্যপণ্য যে বাজারগুলো রমজানের, সেগুলো সুলভ মূল্যে পেতে কিন্তু আসলে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু সুশৃঙ্খলভাবে সেই যে পণ্যগুলো সেগুলো কিন্তু ক্রয় করছেন। এবং আমরা যেমনটি জানি যে টিসিবি পণ্যের ক্ষেত্রে কার্ডধারীরা সুবিধা পেয়ে থাকেন, তবে এবারে কিন্তু আসলে টিসিবির এই যে পণ্যগুলো সেগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কার্ডের ব্যবস্থা করা হয়নি। সাধারণ মানুষ যারাই প্রয়োজন মনে করবে এই পণ্য সুবিধাগুলো ভোগ করা প্রয়োজন, তারাই কিন্তু আসলে এই লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য পেতে পাবেন। আমরা যে শহীদ খোকন পার্ক এলাকায় রয়েছে, আজকে সকালে 10টা থেকে কার্যক্রম শুরু হলেও আমরা দেখেছি যে তারও কয়েক ঘন্টা আগে থেকে সাধারণ মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আসলে এই যে টিসিবির পণ্য ক্রয়ের যে কার্যক্রমে সেখানে লাইনে দাঁড়িয়ে তারা টিসিবির পণ্যগুলো ক্রয় করার জন্য দাঁড়িয়েছেন। এবং অন্যান্য যেই তেলের পাশাপাশি যেই এই সাধারণ যে পণ্যগুলো মসুরের ডাল, চিনি এবং সোলা দেওয়া হচ্ছে, সেগুলোও কিন্তু আসলে বাজারের চাইতে ভর্তুকি মূল্যে আসলে এখানে দেওয়া হচ্ছে। তো বগুড়া থেকে টিসিবির পণ্য কার্যক্রমের নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। গাবতলীর বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন।
এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বেড়িবাঁধ থেকে এই মুহূর্তে ডিএনসিসি অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করছে, বিশেষ করে অবৈধ দখল করে এই আশপাশের এলাকায় যেখানে অনেকগুলো ইট বিক্রেতাদের ইট ব্যবসায়ীরা আড়ত বসিয়েছিল, সেই জায়গাগুলোতে মূলত এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি প্রশাসক এজাজের নেতৃত্বে। এবং এই অভিযান কিছুক্ষণ আগে শুরু হলো। আমরা যেটি দেখছি যে প্রায় আশপাশের যে দোকানগুলো আছে, মূলত আড়তের আশপাশে যে ছোট ছোট মুদিখানা দোকান এবং চা স্টল, সেই দোকানগুলো এখন ভাঙচুর চালানো হচ্ছে। আর আশপাশে যে আড়তগুলো আছে সেই আড়তেও তারা অভিযান পরিচালনা করবে। এবং যেহেতু এখান থেকে বেশ কিছু এলাকা জুড়ে, অর্থাৎ একদমই গাবতলী বাস টার্মিনাল থেকে বেড়িবাঁধ থেকে শুরু করে বিজিবি মার্কেট পর্যন্ত পুরোটা জুড়ে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু আড়ত, বড় বড় আড়ত এবং বিশেষ করে বড় বড় ইটের ব্যবসায়ী যারা আছেন আড়তদার, তারা কিন্তু এই জায়গাগুলো দখল করে তারা আড়ত বসিয়েছে। এবং সেখানে তো আসলে কোটি কোটি টাকার ব্যবসা, সেই ব্যবসা বাণিজ্য এবং একই সঙ্গে আশপাশে অনেকগুলো দোকান আছে। এই আড়তকে কেন্দ্র করে যে দোকানগুলো গড়ে উঠেছে, মুদি দোকান, চা স্টল, সেই দোকানগুলোও কিন্তু আমরা দেখছি যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং ডিএনসিসির পক্ষ থেকে আমরা দেখছি যে এই অভিযান পরিচালনা করছে। এবং গতকালই আসলে এই অভিযান পরিচালনা করা হবে সেই মর্মে তারা সিটি কর্পোরেশন থেকে ঘোষণা দেওয়া হয়। এবং সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। এবং তারা যেটি বলছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মূলত ঢাকার নতুন নতুন বিভিন্ন এলাকায় আসলে বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখল করে, খাল দখল করে এবং মাঠ দখল করে তারা অনেক জায়গায় এরকমভাবে স্থাপনা নির্মাণ অথবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহৃত হচ্ছে অনেক জায়গায়। সেই জায়গাগুলো আসলে ধারাবাহিকভাবে উচ্ছেদের অংশ হিসাবেই আজ গাবতলী বেড়িবাঁধের এই অভিযান পরিচালনা শুরু হলো। এবং এজাজ রহমান, যিনি সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি কিন্তু বলেছেন যে এই অভিযান কিন্তু ধারাবাহিকভাবে চলবে ঢাকার বিভিন্ন এলাকায়। আজ বেড়িবাঁধ এলাকায় চলছে এবং বেড়িবাঁধ এলাকায় হয়তো আরও 1 দিন সময় লাগবে এটি শেষ করতে, কারণ এই এলাকা জুড়ে আমরা দেখেছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে এই ইটের আড়তগুলো রাখা হয়েছে। এবং একই সাথে আজকে আমরা শুনেছি তারা সিটি কর্পোরেশন থেকে বলেছেন যে রাজধানীর বাড্ডাতেও সাতারকুলা এলাকাতে তারা এই অভিযান পরিচালিত করবে। তো এই ছিল বেড়িবাঁধ থেকে, গাবতলী বেড়িবাঁধ থেকে ডিএনসিসির উচ্ছেদ অভিযানের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বেড়িবাঁধে। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত ইউক্রেন। দেশটিতে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া ঘোষণার পর এই সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চায় কিয়েভ। এদিকে হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পরও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নেতৃত্বে কাজ করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে সে পথে যেতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। মূলত যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি আরো বলেন, কেউ সীমাহীন যুদ্ধ চায় না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। এছাড়া ট্রাম্পেরও প্রশংসা করেছেন তিনি। বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে ওয়াশিংটন যা করেছে তা সত্যিই অনেক মূল্যবান। তবে খনিজ সম্পদের চুক্তির বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চান বলে জানিয়েছেন জেলেনস্কি। বলেন, কিয়েভ এবং ওয়াশিংটন এক যৌথ তহবিল গঠন করবে, যেখানে ইউক্রেন তার ভবিষ্যৎ প্রাকৃতিক আয়ের 50% অবদান রাখবে, আর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আর্থিক সহায়তা করবে।
গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে উন্মুক্ত বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। জেলেনস্কির ওই সফরে ইউক্রেনের বিরল খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও তা আর আগায়নি। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। আজ শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক CR আবরার। শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নেয়ার আভাস। HD ইমামের ছেলের বাসার সন্দেহে তার সাবেক স্ত্রীর গুলশানের ফ্ল্যাটে বিক্ষুব্ধ জনতার তল্লাশি। অবৈধ অর্থের খোঁজে তছনছ সব সরঞ্জাম, লুটপাটের অভিযোগ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।